সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ের তৃতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ক্ষুব্ধতার কথা জানানো হয় আপিল শুনানিতে। চট্টগ্রাম নগরীর 4টি আসনে আয়ে এগিয়ে জামায়াত, সম্পদে বিএনপি প্রার্থীরা। অভিযোগ আছে হলফনামায় প্রকৃত তথ্য না দেয়ারও। মিয়ানমার সীমান্তের ওপার থেকে 24 ঘন্টায় গোলাগুলির শব্দ না থাকলেও আতঙ্ক কাটেনি টেকনাফে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার। বরিশাল বিভাগে আমনের ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কা। জলবায়ুর নেতিবাচক প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নিম্নমানের বীজ সরবরাহ ভাবাচ্ছে কৃষককে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির আজ তৃতীয় দিন। 645টি আবেদনের শুনানি হবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানিতে প্রার্থীরা নিজে কেউ বা আইনজীবীকে সাথে নিয়ে আসেন। প্রার্থিতা ফিরে পেয়ে উৎফুল্ল অনেকে। এদিকে আপিল নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলেও সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। মনোনয়নপত্র ফিরে পেয়ে অনেক প্রার্থী স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান। জীবনমান উন্নয়ন সহ নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। জাতীয় সংসদ নির্বাচনে এমন প্রার্থীকে বেছে নিতে চান পাবনার ভোটাররা। তবে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতে এই 2 আসনের ভোটার ও প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। পূর্ব নির্ধারিত দিনেই ভোটের দাবি তাদের। নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও উদ্যোগের অভাবে প্রত্যাশিত উন্নয়ন হয়নি পাবনার। ভাটা পড়েছে কর্মসংস্থানেও। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে পাবনাবাসী। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক পাবনার 5টি আসনের ভোটাররা। অবশ্যই ভালো কাউকে দিব যে পাবনার উন্নয়ন করবে, নারীদের অগ্রাধিকার, নারী অধিকার নিয়ে সচেতন থাকবে। আমরা সবাই জানি রাস্তার কি বেহাল দশা, এটার উন্নয়ন, সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যারা পাবনার এই স্বাস্থ্য খাত, পাবনা এই হাসপাতালের দেখবেন বেহাল দশা, এগুলোর যারা উন্নয়ন করবে। ভোটারদের প্রত্যাশা পূরণের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরাও। তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা। খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিরাপদ বাসুপযোগী বাংলাদেশের সাথে পাবনাকেও আমরা গড়ে তোলার জন্য সচেষ্ট থাকব। জাতি আগামী নির্বাচনের ব্যাপারে আশা করছে নতুন প্রজন্ম তারা তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারবেন। প্রত্যাশাই জনগণের পক্ষে আমি কাজ করি। দৃশ্যমানতা আমার দেখছে, অতীতে করেছি, বর্তমান করছি, ভবিষ্যতে করব। আমরা একটা মানবিক, সামাজিক, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ, শান্তি এবং স্বস্তির একটি দেশ আমরা গড়ে তুলব। তবে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ প্রার্থী ও ভোটাররা। ঈশ্বরদীর অনেক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, সেগুলোতে প্রকৃতি দেখার মতো মানুষ যে আসবে সেই পর্যটন কেন্দ্রগুলো নাই। পাবনা শহরের নগরায়ন, দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগ নিয়ে এসে পাবনাকে বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা। 24 জুলাইয়ের বিপ্লবের পরে আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা নতুন আশা, আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা, একটা উৎসবমুখর পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, নির্বাচনী প্রচারণা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সাধারণ ভোটারদের আমরা সবসময় আশ্বস্ত করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। জাতীয় নির্বাচনে যেন তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়। পাবনার 5টি আসনে মোট ভোটার সংখ্যা 22,93,341 জন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেঁষা এলাকায় 24 ঘন্টায় মিয়ানমারের অভ্যন্তর থেকে কোনো গোলাগুলির শব্দ না পাওয়া গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। যে কোনো সময় ফের মিয়ানমারের সংঘাত সংঘর্ষ শুরু হলে এর জের সীমান্ত এলাকায় আসতে পারে এমন শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পদক্ষেপ চান দ্রুত স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এদিকে রবিবার মিয়ানমারের সংঘাতের জেরে টেকনাফে গুলিবিদ্ধ আফনানের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 1/2 শতাধিক সদস্য।
বরিশালে এই বছর আমনের ভালো ফলনে সন্তুষ্টির ছোঁয়া লেগেছে কৃষকের মনে। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নিম্নমানের বীজ সরবরাহ, ধানের ন্যায্য মূল্য ও অনাবাদি জমি নিয়ে রয়েছে হতাশাও। এদিকে কৃষি বিভাগ বলছে, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের কষ্ট দূর করতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। মাঠে সোনালী তরঙ্গে স্রোত, বাতাসে দুলছে ধানের শীষ। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে এবার আমনের ফলন হয়েছে বেশ। প্রতিটি শস্য দানা যেন শোনাচ্ছে জীবনের গান। কৃষকও ব্যস্ত সময় পার করছে ফসল কাটায়। ধান কাটিতে আইসা হায় আমার কাইরা নিল মন, আমার কাইরা নিল মন। জালকাঠির নলছিটি উপজেলার কৃষক কবির ও জালাল রানী 5 একর জমিতে আমনের আবাদ করে ফলন পেয়েছেন গত বছরের তুলনায় 1.5 গুণ বেশি। তবে পাচ্ছেন না ন্যায্য দাম। আমরা 2 একর জায়গায় ধান দিচ্ছি। ধান গতবারের চাইয়ে এবার মনে করেন ফলন ভালো, কিন্তু দামে একটু কম। গত বছর যে ধান হয়েছে এবার 4 চাইয়া 1.5 ধান বেশি হয়েছে, আর ধানের দাম একটু গত বছর চাইয়া অনেক কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবছর বিভাগে 7,258 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেখানে হেক্টর প্রতি ফলন গড়ে 2.5 টনের বেশি। ভালো ফলন হলেও তথ্য বলছে, এখনো বিভাগ জুড়ে রয়েছে 31,000 হেক্টর পতিত জমি, যার মধ্যে বরগুনায় অনাবাদি জমির পরিমাণ সর্বোচ্চ। এদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে উপকূলের কৃষিতে। জমিতে ক্রমেই বাড়ছে লবণাক্ততা, তাই ফলন বৃদ্ধিতেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কৃষক। লবণ পানি ঢোকে, যার ফলে উৎপাদন কিছু কম হয় দক্ষিণ এলাকা তো। আর ধান অনেক ভালো হয়েছে, যদি বীজটা আমাদের ভালো হইতো দিত সরকারে, তাহলে আরো ভালো হইতো। কৃষিতে সাফল্যের পরেও বরগুনার পাথরঘাটায় নিম্নমানের বীজের কারণে নষ্ট হয়েছে কৃষকের শত শত হেক্টর জমির ধান। বীজ প্রত্যয়নে কর্তৃপক্ষের তদারকি জোরদার ও কৃষি উৎপাদনে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। যে পরিমাণ পতিত জমি আছে, এই জমিগুলোর যদি সঠিক ব্যবহার করা যায় এবং কৃষি অফিসের সাথে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবে সময় অনেকটা পিছিয়ে গেছে, সেই জায়গাটাকে যদি সমন্বয় করে কৃষকরা চাষাবাদ করতে পারে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো উৎপাদন তাদের পক্ষে ঘরে তোলা সম্ভব। আমরা নতুন জাতের আপনার পাশাপাশি যদি আপনার চাষিদেরকে মোটিভেট করতে পারি যে না আমাদের ফলন বাড়ানো দরকার, তাহলে আমাদের নতুন জাতের আপনার রিপ্লেসমেন্টের বিকল্প নাই। বিভাগের 15 লাখ চাষি পরিবারের সংকট দূর করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষককে সচেতন করতেছি এবং আমরাও এর পাশাপাশি থেকে যাতে করে কৃষি উপকরণ দিয়ে কৃষক বঞ্চিত না হয় বা কৃষক যাতে লোকসানে না পড়ে, সেক্ষেত্রে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এবছর উপকূলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ফসল, কৃষকের স্বপ্নের প্রতীক, দেশের হৃদয়ের ছন্দ। এই ছন্দ অব্যাহত রাখতে লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বীজ ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার প্রয়োজন মনে করছেন গবেষকরা। এর ফলে শুধু ধানের ফলনই বাড়বে না, কৃষকের আয়ও হবে সুরক্ষিত। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা 19টি বেসরকারি কন্টেইনার ডিপোর ট্যারিফ আগামী 6 মাসের জন্য 20% বাড়ানো হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের দেয়া রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা, ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিজিএমই নেতাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উদ্যোগে 19টি বেসরকারি আইসিডি গড়ে তোলা হয়। এসব আইসিডিতে রপ্তানির সব পণ্যই কন্টেইনারজাত করে জাহাজীকরণের জন্য পাঠানো হয় বন্দরে। বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের গতিশীলতা এসব আইসিডির কার্যক্রমের উপর অনেকাংশে নির্ভর করে। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 60,000 টিউএস। অন্যদিকে বেসরকারি 19টি আইসিডিগুলোর ধারণ ক্ষমতা 1,06,000 টিউএস। বিগডা গেল বছরের 1 সেপ্টেম্বর থেকে 19টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। এই বৃদ্ধির হার গড়ে প্রায় 60% বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এমন একটা বড় ট্যারিফ আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পজিশন আমরা আছি। পজিটিভ দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে রেখেছে
এবং এটা নিয়ে বন্দর উপদেষ্টা অলরেডি চট্টগ্রামে আসছিল, হয়তো একটা মামলার কারণে সেটা ঝুলে আছে। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ট্যারিফ ইস্যুর সমাধান হয়। আগামী 6 মাসের মধ্যে আন্তর্জাতিক বা দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ইনল্যান্ড কন্টেইনার ডিপোর খরচ ও আনুষঙ্গিক বিষয়গুলো হিসেব নিকেশ করে রিপোর্ট দিবে। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ট্যারিফ বৃদ্ধি কতটা হওয়া উচিত বা কতদিন পর হওয়া উচিত তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব ওই দিন থেকে। যদি আজকে যদি সাইন হয় আজকে হবে, যদি 7 দিন পরে হয় 7 দিন পরে হবে। বেসরকারি আইসিডিগুলোতে বছরে প্রায় 22 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। চট্টগ্রাম বন্দরের প্রায় দ্বিগুণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে বেসরকারি এসব আইসিডিগুলোতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 233, সিলেট 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিন থাকছি সিলেট 5 এবং 6 আসনে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সিলেট 5 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, এখন পর্যন্ত সাধারণ মানুষের কিংবা এই অঞ্চলের ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি ধন্যবাদ জানাই ডিবিসি যেসব কর্মকর্তারা এসেছেন, আপনাদেরকে শুকরিয়া ধন্যবাদ জানাই। আমি যে কোশ্চেনটা করেছেন, মূলত কানেঘাট জকিগঞ্জে সর্বত্রই আমি ঘুরে বেড়াচ্ছি, মাঠে ময়দানে আছি, দীর্ঘদিন থেকে আছি। অবস্থায় এই মুহূর্তে মানে এই 1 মাস বাকি আছে ইলেকশনের, এই টাইমটার তো খুব পিক আওয়ার। এই পিক আওয়ারের অবস্থা যেদিকেই যাচ্ছি আলহামদুলিল্লাহ মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে, বিশেষ করে ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া এবং সহযোগিতা, আন্তরিকতার জন্য মানুষ এগিয়ে আসছে সামনের দিকে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনাদের রাজনৈতিক জোটেরও মনে হয় আরেকজন প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে সিদ্ধান্তটা কি হতে পারে চূড়ান্ত? আমরা খুব আশাবাদী। জোটের তো মূল একটা পলিসি হয়েছে যে যেখান থেকে রিটার্ন করতে পারে, যে আসতে পারে, পাশ করে আসতে পারে, তাকেই শেষ পর্যন্ত দেওয়া হবে। উনি তো ধরেন 1 মাস 1.5 মাস থেকে উনি নড়াচড়া করছেন। এর আগে ওনার দামও শুনি নাই, আমরা ওনার দলেরও নাম শুনি নাই। আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিয়ন, সেখানে 18টা ইউনিয়ন, 2টা পৌরসভা আছে, এরপরে প্রায় 200টা ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডে আমরা যাচ্ছি, গ্রামে যাচ্ছি। ওনার তো কোনো নড়াচড়া নাই। ও দুই একটা মিটিং, 2-1টা সাক্ষাৎকার ছাড়া ওনার আর কোনো আমরা তৎপরতা দেখতে পাচ্ছি না। বেসিক্যালি উনি একজন ওয়াইজ, পলিটিক্যালি তার কোনো দাম আমরা কোনোদিন শুনিও নাই। ওয়াইজ হিসাবে, আলেম হিসাবে আমরাও জানি, লোকজনও জানে। এই যে দুটি উপজেলা এই আসনে সীমান্তবর্তী এবং নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ, তো এবং বলা হচ্ছে অবহেলিত, অনেকেই বলছেন, ভোটাররা বলছেন, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়ে উন্নয়ন পরিকল্পনা আপনারা নিচ্ছেন, জোর দিচ্ছেন কোন কোন বিষয়ে? আমরা জোর দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রাস্তাঘাট, সড়ক, এগুলোর উন্নয়ন। এগুলো ভেঙে চুরে প্রায় 17 বছরে এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এমনকি মেরামতের যে ফান্ড থাকে, এই ফান্ডটা দিয়ে মেরামতের কাজও করা হয়নি। এই জন্য রাস্তা ভেঙে এত দূর ভেঙেছে, আপনারা গেলে দেখবেন সেখানে যে এইদিকে রাস্তা ছিল, পিচ রাস্তা ছিল, এটারও কোনো চিহ্ন নাই। মানে গাড়ি, যোগাযোগ ব্যবস্থা প্রাধান্য দিয়ে অন্যান্য বিষয়গুলো প্রাধান্য। একটু আরেকটা বিষয় জানতে চাই, ছোট্ট করে বলবেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কিংবা সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা এবং পরিবেশ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। নির্বাচনী লেভেল প্লেয়িংয়ের দিক থেকে সমস্যা কিছুটা থাকলেও খুব বড় কোনো সমস্যা আশা করি নাই। আরও সময় কাছালে, আরও সময় এগিয়ে আসলে বোঝা যাবে যে অন্য কোনো সমস্যার সৃষ্টি হয় কি না। তো আমরা কিছু সেন্টারে, কিছু এলাকায় আশঙ্কা বোধ করতেছি, যেখানে যাদের প্রভাব বেশি, শক্তি প্রদর্শন বেশি, সেখানে কোনো ঝামেলা হতে পারে। ইন জেনারেল এখন পর্যন্ত ভালো আছে, আমরা আশা করি ভালো থাকবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 5 আসনে। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা নেতার সাথে কথা বলার। পৌষের শেষ ভাগে দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে কখনো মাঝারি আবার কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল 2-1 দিন কুয়াশা কম থাকলেও আজ আবার বেড়েছে। ভোর 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 100%। আর জেলার ওপর দিয়ে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যায়। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলা অল্প কিছু সময়ের জন্য দেখা মিলছে সূর্যের, ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ। চুয়াডাঙ্গায়ও টানা 8 দিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কখনো মাঝারি কখনো মৃদু শৈত্যপ্রবাহে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বাতাসে বেরোনো যায় না, সকালবেলা প্যাসেঞ্জার পাওয়া যায় না, কুয়াশাতে তো রাস্তা দেখা যায় না, আর শীতের যে প্রভাব, যাত্রী নাই, খুবই একটা সমস্যার ভিতরে আছে। আমাদের তো জনজীবন খুবই কষ্ট, আমরা তো কাজ কাম করতে পারছি না, এতে খাওয়া মানুষের জন্য খুবই কষ্ট। দেশের মোট চাহিদার প্রায় 15% পেঁয়াজের যোগান দেয় রাজবাড়ী জেলার কৃষক। তবে পেঁয়াজ আবাদের এই ভরা মৌসুমে সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 500 থেকে 1000 টাকা। যদিও কৃষি বিভাগ বলছে জেলায় পর্যাপ্ত সার মজুদ আছে। রাজবাড়ী জেলার পালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের ব্যস্ততা। এর মাঝেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর 4 একর জমিতে পেঁয়াজের আবাদ করেন কৃষক রাসেল শেখ, কিন্তু সারের বাড়তি দাম তার খরচ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ইউরিয়া সারের দাম 1360 টাকা 80 টাকা ছিল, 1400 বাজার হয়ে গেছে। মানে প্রত্যেক সারের দামই প্রায় একটু বাড়তি। আমাদের কৃষিকাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। শুধু বালিয়াকান্দি নয়, অন্য সব উপজেলার চিত্র একই। কৃষকের দাবি জেলায় বস্তাপতি ডিএপি সারের দাম বেড়েছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এছাড়া টিএসপি, ইউরিয়া ও এমওপি সারের দামও চড়া। সারের যে পরিমাণ দাম, সার তো আসবে কোন জায়গা থেকে? এবার সার সংকট, প্রায় 55,000 টাকা খরচ হয়ে যায়। আমাদের পেঁয়াজ হবে কয় মন? 40 মন। ভরা মৌসুমে সারের বাজার নজরদারির পাশাপাশি পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকের। সিজনে যদি উনটা পেঁয়াজ নিয়ে আসে তাহলে তো কৃষক এখানে বসে পড়ে, মাঠটা নামে পরিদর্শন করুক যে কোনটা কি করা যায়। রাজবাড়ীতে চাহিদার তুলনায় বেশি সার আমদানি করা হলেও বাস্তবে সংকটের চিত্র ভিন্ন। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উচিত সারের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা। চাহিদার চাইতে বেশি সার এখানে আমদানি করা হয়, কি রহস্যজনক কারণে তাই না এই সংকটটা তৈরি হয়, এটা বাস্তব ভিত্তিতে নিয়ে তার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেছে কৃষি বিভাগ। জেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। জানুয়ারি মাসের পুরো সার আমাদের হাতে এখন মজুদ রয়েছে, ডিলারের ঘরে ঘরে আমরা জানুয়ারি মাস ব্যবহার করব। আমাদের পেঁয়াজের জন্য বেশি সার লাগে, পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে, যা কিছু আছে আমাদের যে সার আছে কভার হয়ে যাবে এবং সার অতিরিক্ত থেকে যাবে। সারের বাজার নিয়ন্ত্রণ করা না গেলে পেঁয়াজ উৎপাদনে হুমকিতে পড়বে পদ্মাপাড়ের এ জেলা। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি মৌসুমের আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষক। আর্থিকভাবে স্বাবলম্বী হতে কম সময়ে বেশি ফলনশীল জাতের এই আলু চাষে সাফল্যের মুখ দেখছেন তারা। ফলন ভালো হওয়ায় আলু চাষে ছাড়িয়ে যেতে পারে চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা। গেল বছরের তুলনায় চলতি মৌসুমে আলুসহ বিভিন্ন সবজির দাম তুলনামূলক বেশি থাকায় এবার আগাম জাতের আলু চাষে আগ্রহী হন গাইবান্ধার কৃষক। গত সেপ্টেম্বরের শেষ দিকে আমন ধান কাটার পরপরই আগাম জাতের এই আলুর চারা রোপণ করেন তারা। আর এখন মাঠ থেকে আলু তোলায় ব্যস্ত সময় কাটছে তাদের। আলুর মোটামুটি বাজার মোটামুটি ভালো, ফলনও ভালো আছে। আর এর মধ্যে কিছু স্পট আছে খাউর বলে, সেই খাউর দেখা যায়, ওই খাউরের কারণে কিছু দাম কম হচ্ছে। তোমার ফলন মোটামুটি ভালো, কিন্তু আলুর স্পট বেশি। কৃষকের দাবি বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে এবারের আলুতে কম বেশি দাগ থাকায় প্রত্যাশিত দামের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে। বড় আলুগুলোতে স্পট ধরা পড়ছে বেশি, যার কারণে ওজন একটু কম হচ্ছে। কত বেড়েছে এবার পাইছি, ভালোই পাইছি। গৃহস্থর কাছে আমরা সরাসরি দাম করে গৃহস্থর কাছে নিচ্ছি, আমরা যে অন্য জনের কাছে যে মাধ্যমে নিব তা না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি মৌসুমে জেলায় মোট 13,830 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে 245 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ হয়েছে। এবছর ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। কৃষক ভাইরা ইতিমধ্যে বাজারজাত করা শুরু করেছেন, বাজারে দামও ভালো পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি স্তরের কর্মকর্তাগণ কৃষক ভাইদের পাশে রয়েছেন। যথাসময়ে আমরা বীজ এবং সার কৃষক ভাইদের নিকট পৌঁছে দিতে পেরেছি। উন্নত জাতের আলু চাষ গাইবান্ধার কৃষিতে সম্ভাবনার দুয়ার খুলেছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এই আলু কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সহায়তা করবে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। সীমান্ত উপজেলার টেকনাফে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে আগাম তরমুজ চাষ। খরচ তুলনামূলক কম আর গরমের মৌসুমের মতো শ্রমও বেশি দিতে হয় না, তাই লাভের আশায় আগাম চাষে ঝুঁকছেন কৃষক। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে টেকনাফে প্রায় 40 হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সবুজ শস্যক্ষেত্র, সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে তরতাজা তরমুজ। এই দৃশ্য টেকনাফ উপজেলার প্রত্যন্ত গ্রাম নাজিরপাড়ার আগাম তরমুজ ক্ষেতের। সেই ক্ষেতের মালিকদের একজন চান মিয়া। ৪৫ বছর কৃষিকাজে যুক্ত চান মিয়া। এবার 1 একর জমিতে আগাম তরমুজ চাষ করেছেন তিনি। 3 মাসের পরিশ্রম আর প্রায় 1 লাখ টাকা খরচে উৎপাদিত তরমুজের বাজার মূল্য এখন 3,75,000 টাকা। 2,000 মতো তালি আছে, 4,000 মতো গুলো খানা পানি সম্পূর্ণ গাঁৱৰ খরচ, ডেলিভারি খরচ সম্পূর্ণ যে বেগুনে 1 লাখ মতো 4 লাখ মতো করে গিয়া করতে করতে খাড়াছিড়া করতে করতে 3,75,000 মাঝে কথাবার্তা রাজ্য সাইডি। বয়সের কারণে মাঠে নিয়মিত কাজ করতে না পারলেও চান মিয়ার পাশে রয়েছেন তার 2 ছেলে। আমরা বাপু 3 জন আর আমি সহ আমার একজন ভাই আছে। আব্বু এখন বয়স্ক হয়ে গেছে, আব্বু এখন পারে না। আমরা 2 ভাইয়ে অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করে আল্লাহর রহমত আমরা সফল হয়েছি। স্থানীয় বাজারে আগাম তরমুজের পর্যাপ্ত সরবরাহে খুশি ব্যবসায়ীরাও। প্রায় 2 থেকে 2.5 মাস ধরে আমি আমাদের টেকনাফের তরমুজ বেচতে আছি। কেজিতে বিক্রি করছে 50 টাকা 60 টাকা পাইকারি। 500 টাকা 200 টাকা 300 টাকা 100 টাকা দিলেও তরমুজ পাওয়া যায়। তাদেরকে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের তরমুজের চাষ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশাবাদী আগামী বছর আমাদের তরমুজের চাষাবাদ 40 হেক্টর জমি ছাড়িয়ে আরও বৃদ্ধি পাবে। আগাম তরমুজ চাষ কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি টেকনাফের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ডিবিসি নিউজ ডেস্ক। নিজ বাসভবন ঠাকুরগাঁওয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুক্ত হব তার বক্তব্যে। আপনি আগাচ্ছেন কেন? জুম করো না। রনি তোমাকে আগাইতে হবে, রনি তোমাকে আগাইতে হবে, বসা যাবে না, তোমাকে দাঁড়াই থাকতে হবে। রনি স্যার একটু উঠাইতে হবে, স্যার একটু এই পাশে অ্যাঙ্গেল হইতে হবে। স্যার মামা আপনি বসেন, মামা আপনি বসেন। স্যার এইখানে রবিন ভাই আগাও। কি করলো এটা? আগাও, তুমি আগাও, তুমি আগাও, একটু আগাও। কি হলো? পাথর পিছান না। হ্যাঁ ওকে ওকে শুরু করেন স্যার। এই জিটিভির বুম নামাও স্যার, শুরু করেন। আপনি আগাচ্ছেন কেন? আরে ভাই খেলতেছে, কে খেলতেছে বুঝলাম না আপনার বিষয়টা। ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। বকুল ভাই হাতটা পিছাও। মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আমরা এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে ভালো হয়। সহিংসতা ঠিক আছে, ঠিক আছে, অস্ত্র উদ্ধারের কোনো খবর নাই। বড় দল হিসেবে আপনারা এটা কিভাবে দেখছেন? আমি গতকালই তো বলেছি, আমরা দেখেছেন যে আমরা খুব উদ্বিগ্ন, কনসার্ন
সেটা আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য প্রার্থীরাও সরাসরি বক্তব্য রাখছে। তো এই বিষয়ে বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দল বলছেন? বিএনপি ও জামাত। আমরা তো দেখে এসেছি বড় দুটি দল বলতে এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপির অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। বিএনপি 21 দফার মধ্য দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপি কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি সন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। আসার যে ঘটনা ছিল, নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। 2 সপ্তাহের বেশি টানা বিক্ষোভে ইরানের সরকারি বাহিনীর সদস্য সহ নিহত 5 শতাধিক। বিভিন্ন মানবাধিকার সংগঠনের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এর বরাতে রয়টার্স বলছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী। এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। এদিকে বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিল দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।